আসসালামু আলাইকুম বন্ধুরা। এই গল্পটা একটু ছোট কিন্তু অনেক মজার একটি গল্প। এখানে সবগুলো পর্ব একসাথে দেওয়া আছে, তো চলো শুরু করা যাক। ভালোবাসা ভালোবাসা বলতে বুঝোস কি তুই? মেয়েদের জীবন নিয়ে খেলাকে ভালোবাসা বলে না। এসব কি বলছো তানু? হ্যাঁ, ঠিকই বলছি। ভালোবাসা হয় মনের মিল মধ্যে দিয়ে, যা সারা জীবন ছুটাতে চাইলেও ছোটে না। যে ছেলে 5টা মেয়ের সাথে রিলেশন করে একজনের সাথেও মনের মিল করতে পারলো না, সে ভালোবাসার কি বুঝবে? আমি জানি না তুই আমাকে ভালোবাসোস কি না, কিন্তু আমি তোকে ভালোবাসিনি। আর এতদিন তোর সাথে এই নাটক করার কারণ যে মেয়েগুলোকে তুই ধোঁকা দিলে তার বদলা নেওয়া। এখন তুই যদি নিজের কিছুটা ভুল হলেও বুঝতে পারিস, তাহলে মেয়েগুলোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি। তানু প্লিজ দাঁড়াও। আর হ্যাঁ, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। আমার বয়ফ্রেন্ড আছে। আমি ছাড়া তোমার কয়টা রিলেশন ছিল? কেন? বলো না প্লিজ। 4টা। ও, সেগুলো ব্রেকআপ হয়েছে কেন? জানি না। আমাদের রিলেশনের কতদিন হলো? 1 মাস। কেন? বর্তমান রিলেশনের শুরু হয় কি দিয়ে জানো না? কি দিয়ে? বর্তমান রিলেশন শুরু হয় কিস দিয়ে। আর তুমি তো আমাকে টাচও করতে দিলে না। আমার 4টা রিলেশনে ব্রেকআপ হয়েছে এসব বলার জন্য। প্লিজ এসব বলো না। তো কি হয়েছে? আমাকে একটা কিস করো প্লিজ। আচ্ছা এটা বলো, তুমি আমার সাথে রিলেশন করতে চাইছিলে কেন? কি দেখেছো আমার মাঝে? তোমার টাকা আছে, দেখতেও সুন্দর। তোমার সাথে কে চাইবে না রিলেশন করতে? কিন্তু আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। কি বলছো? এসব কেন? আমার তোমাকে ভালো লাগছে না, জাস্ট এনাফ। আর কিছু জিজ্ঞাসা করবে না। এই বলে চলে আসলাম। এখন চলুন আপনাদেরকে আমি পরিচয় দিয়ে নিই। আমি শাকিল দিহান, ইন্টার 2য় বর্ষের ছাত্র। বাবা SM গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। ওইদিকে নিশা কাঁদতে কাঁদতে তার বান্ধবীদের কাছে গেল। তারপর নিশা সেখান থেকে চলে গেল। কি রে, কাঁদছিস কেন? এমনি। বলছি। দিহান আমার সাথে ব্রেকআপ করে গেল। কি? ও আরও একজনের সাথে বাটপারি করছে? শালা প্লে বয়! তোকে মেয়েদের জীবন নিয়ে খেলার মূল্য দিতে হবে। এখন আমি কি করব? তুই এখন বাড়ি যা, উল্টাপাল্টা কোনো চিন্তা করবি না। আমি এখানে আসছি যতদিন হয়েছে, আমার মনে হয় দিহান ছেলেটা প্লে বয় টাইপের। এই 5টা রিলেশন ব্রেকআপ হয়েছে, কিন্তু কেন হয়েছে সেটা জানে না। এর একটা বিহিত হওয়া দরকার না? তুই কি বলিস? তুই এই কলেজে আসছস বেশি দিন হয়নি, যা হয় শুধু দেখে থাক। কেন? আমি যতটুকু দেখছি ওর খারাপ আচরণ লক্ষ্য করতে পারিনি। আশা করি তুইও পারবি না। আর ওর যদি খারাপ কিছু দুর্বলতা নাই পাস, তাহলে বিহিত জিনিসটা তো অনেক দূরে। কিন্তু ওর দুর্বলতা শুধু রিলেশনের উপর। কোনো মেয়ে ওর রিলেশন করে আর ও ব্রেকআপ করে, তার থেকে তুই এইসব ঝামেলায় না জড়িয়ে যা হয় চুপচাপ দেখতে থাক। চুপ আমি হবই, কিন্তু চুপ করে। মানে? দেখে থাক। আমার ডায়লগ আমাকে দিচ্ছিস? তুই যা ভাবিস। যাই করিস নাকে একটু ভেবেচিন্তে করিস, আবার যেন তোকে পস্তাতে না হয় পরে। চল, দেরি হয়ে যাচ্ছে। চল। এদিকে আমি বাড়ি এসে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুমালাম। ঘুম ভাঙলো মোবাইলের রিংটনে। মোবাইল হাতে নিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড রাফি কল দিয়েছে। হ্যালো। কি রে শালা, আর কত ঘুমাবি? তাড়াতাড়ি আড্ডায় আয়। কে কে আছে? আমি আর আরিফ। ওকে, তোরা 10 মিনিট দাঁড়া, আমি 30 মিনিটের মধ্যে আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। তারপর রেডি হয়ে আড্ডায় গেলাম। কি রে, আমাদের 10 মিনিট বলে 30 মিনিট করলি কেন? আমি বলছি 10 মিনিট দাঁড়া, 30 মিনিটের মধ্যে আসছি। ও, তাহলে আমাদের 20 মিনিট আগে চলে যাওয়া উচিত ছিল। তখন গেলি না কেন? এখনও যেতে পারবি না। আচ্ছা, গেলাম না। আচ্ছা, আজ নিশাম কাজ ছিল মনে হয়। কেন, তুই কি কিছু বলছিস? ওর সাথে আজ ব্রেকআপ করছি, তাই মনে হয়। ও, এর আবার কি দোষ ছিল? একই। আগেরগুলো তো এই করেছে সেই করেছে বলে কাটাই দিছিস, এর কি সমস্যা? বাদ দে দোস্ত এসব কথা, পরে একদিন বলবো না। আচ্ছা যা, বাদ দিলাম। এখন কি করবি? চল নদীর পাড়ে। আচ্ছা, নিশার সাথে ব্রেকআপ করলি, ডলটা নিছিস? না, এখনও নেই, পরে নিয়ে নেব। পারলে তোরা নিয়ে দিস। ওকে, আচ্ছা একটা কথা বল, তুই এই ডলটার মধ্যে কি পাস? ডল তো মেয়েদের প্রিয় জিনিস, ছেলেদের না। প্রিয় মানুষের প্রিয় জিনিস হলে কীরকম জিনিস তা দেখা লাগে না। সিন্ডারেলা মাই ফেভারিট ডল। আমার যার সাথে রিলেশন হয় তাকে এটা দেই, কিন্তু কারো কাছে স্থায়ীভাবে রাখতে পারিনি, কাউকে ভালোবেসে উঠতে পারিনি। একদিন সে আসবে যে এই লটটা নিজের করে নিতে পারবে।
হয়তো সেদিন আমি থাকবো না এই পৃথিবীতে। প্লিজ দোস্ত। ওকে, আজ চললাম, বাই। ওকে বাই। পরদিন সকালে। তো কি ডিসিশন নিলি? কি নিব? আচ্ছা নিশা, তোদের ব্রেকআপটা হলো কেন? আমি বলতে পারবো না। প্লিজ বল। বললাম তো বলতে পারবো না ওকে। আচ্ছা যা, বলতে হবে না। ঠিক আছে, যা, আমরা একটু আসছি। তারপর নিশা ক্লাসে চলে গেল। নিশার কথায় আমার কেমন যেন লাগলো। যার সাথে দিহানের ব্রেকআপ হয়েছে সবাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ কিছু বলেনি। আর একটা কথা কি জানিস, ব্রেকআপ হওয়ার পরে ওরা বন্ধুর মতোই থাকে। তবু একটা শাস্তি দিতে হবে। একবার ভাব, তুই এই বয়সে ওর 5টা রিলেশন ব্রেকআপ হয়েছে, সামনে পুরো জীবনটাই তো পড়ে রইল। এখনও ইন্টার 2য় বর্ষ, এখনও আরও অনেক বাকি, সেটা দিহানের হোক আর নিশার মতো মেয়ের। তাই শাস্তি একটা দেওয়া যাক। তো যা ইচ্ছা কর, আমি আবারও বলছি, পরে যেন তোকে পস্তাতে না হয়। চল ক্লাসে যাই। চল। এদিকে আমি সকাল উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কলেজে আসলাম। এসে দেখি রাফি, আরিফ ওরা দাঁড়িয়ে আছে। এই নে তোর বউ। আমার বউ মানে? ডল। ও, তুই এই লটটাকে এত পছন্দ করিস কেন? এটা আমার মনের মানুষের ফেভারিট ডল ছিল, তাই এটাকে এত ভালোবাসি। ও হারিয়ে যাওয়ার পর এটাই আমার সব। কে সেই মনের মানুষটা? মেঘনা। কোনো মেঘনা? কিসের মেঘনা? কোনো দিন তো নামও শুনিনি মনে হয়। আমাদের বাসায় ভাড়া থাকতো ছোটবেলায়, আমরা ক্লাস 2তে থাকতে। ভুলে গেলি ওকে? ও আচ্ছা, তোর ছোটবেলার পাতানো বউটা না? মনে আছে ওর কথা? মনে থাকবে না কেন, বাট আমাদের এত মনে থাকার কথা না, তাই তাড়াতাড়ি চিনতে পারিনি। যার বউ সে ঠিক খেয়াল রাখছে। সেই কখন থেকে দেখছি বউ বউ করছিস। ও আছে নাকি আমার বউ হওয়ার জন্য? এসব ফালতু কথা বাদ দিয়ে ক্লাসে চল। চল। তারপর 3জন ক্লাসে গেলাম। ক্লাসে যাওয়ার পর, হাই, হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে এই অঙ্কটা বুঝাই দাও প্লিজ। ওকে। তারপর ভালোভাবে অঙ্কটা বুঝিয়ে দিলাম। থ্যাঙ্কস। পড়ালেখায় তো ভালোই, মেয়েদের মামলায় এত আলাদা কেন? তারপর ক্লাসে স্যার আসলো। ক্লাস শেষে, এই দিহান, দাঁড়াও। বলো। কই যাবে এখন? কেন, বাসায়। ও, তোমার সাথে কিছু কথা বলা যাবে? হ্যাঁ বলো, কি বলবে? আমাকে তোমার বন্ধু বানাবে? তুমি আমার ফ্রেন্ড হবে? বানাবে না? আমার তো কোনো সমস্যা নেই। ওকে ফ্রেন্ড, চলো ওখানে ঘাসের উপর বসি। না আজ না, অন্য একদিন বসবো। আজ বাড়ি যেতে হবে। আচ্ছা আজ বাই, কালকে দেখা হবে। ওকে বাই। তারপর আমি বাড়ি চলে গেলাম। ওইদিকে তানু, নীরা, নিশা একসাথে বাড়ি ফেরার সময়, আচ্ছা নিশা, কি দেখে তুই এই দিহানের সাথে রিলেশন করলি? থাক না এইসব। বল প্লিজ। স্মার্ট, ধনী, ওর সুন্দর সুন্দর কথায় ওর সাথে রিলেশনে গেছি। জানিস থানো, ওর আরও 4টে রিলেশন ছিল, কিন্তু একটাতেও প্রপোজ করেনি। সবগুলো ওকে জোর করে করানো হয়েছিল। ও, তুইও ওকে জোর করাইছিস না? হুম। আচ্ছা, রিলেশন চলাকালীন ওর কোনো খারাপ আচরণ লক্ষ্য করলি? আমি আর এ বিষয়ে কিছু বলবো না। ওকে বাদ দে। আচ্ছা এটা বল, তুই কি ওর কোনো ক্ষতি চাইবি? না। কেন? তোকে এত বড় ধোঁকা দিল তারপরেও? আমি চাই ও যে এখানে থাকে ভালো থাকুক। ভালো। এমন একটা মেয়েকে ধোঁকা দিলি, তোকে দেখাবো কারো মন ভাঙার ব্যথা কেমন হয়। আচ্ছা, ওর সাথে যদি আমি রিলেশন করি তোর কোনো আপত্তি থাকবে? আমার আপত্তি থাকবে কেন? ও যদি করে আমার কিসের আপত্তি? কিন্তু কথা হচ্ছে টিকিয়ে রাখা। টিকিয়ে রাখতে পারবি তো? দেখা যাক। আচ্ছা, বাড়ি চলে আসছি, তোরা যাও। ওকে বাই। টানু, তাই তো বললি ওকে শাস্তি দিবি, এখন শাস্তি দেওয়ার বদলে তুইও তো প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আরে গাধি, এতদিনে আমি যেটা বুঝতে পারছি, দিহান এটা কেউ সত্যিকারের ভালোবাসেনি, কিন্তু ওরা বাসছে কিনা জানি না। এখন ওকে সত্যিকারের ভালোবাসা জালে ফেলবো, তারপর ব্রেকআপ করব। আর ও মজনু হয়ে সারা দুনিয়া ঘুরবে। এটা করা কি ঠিক হবে? অন্য কিছু থেকে মনের মানুষকে আঘাত দেওয়া তো বেশি কষ্টদায়ক। এইটাই তো চাই আমি। তুই যা ভালো বুঝিস কর, আমি কিছুই বলবো না, কিন্তু যা করার ভেবেচিন্তে করিস। আচ্ছা আসি, বাই। ওকে বাই। এদিকে আমি বাসায় পৌঁছে মার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময়, দিহানের জন্য একটা মেয়ে দেখলে কেমন হয়? ভালো। কার জন্য মেয়ে দেখা হচ্ছে শুনি? কেন? আমার ছেলের জন্য। মা, এখন আমার বিয়ের বয়স হয়নি, তোমাদের মেয়ে দেখতে হবে না। আমি কি নিজের পায়ে দাঁড়াবো?
ভালো কিছু করব, তারপর বিয়ে। এর আগে যদি একটা ভালো প্রেম করতে পারি তাহলে তাকেই বিয়ে করে নেব। কেমন? তুই যা ভালো বুঝিস, কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, এটাই ফাইনাল। ওকে থ্যাংক ইউ। হচ্ছে, এখন ফ্রেন্ড হয়ে খেতে আয়, একসাথে খাবো। ওকে। এরপর ফ্রেশ হয়ে এসে খাবার খেলাম। খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ক্লাবে গেলাম। এই তো আমাদের প্লে বয় চলে এসেছে। প্লে বয় তো, তাই খেলতে আসছি। খেলা হবে মামা, খেলা হবে? আজ তোদের দল হারবে। দেখা যাক, নাও লেটস গো। তারপর খেলা হলো। শাওনদের ম্যাচে হারিয়ে দিলাম। আসার সময় দিহান, তুই পড়ালেখা খেলাধুলা সব কিছুতেই তো ভালো, কিন্তু মেয়েদের মামলায় এত আলাদা কেন? জানি না। তারপর ওরা সবাই চলে গেল। আমি, রাফি, আরিফ একসাথে আসছি। আচ্ছা দিহান, এরা সবাই তোকে প্লে বয় বলে, তোর খারাপ লাগে না? না। কেন? দেখ রাফি, আমি কার সাথে রিলেশন করব সেটা আমার ব্যাপার, কাকে জীবনসাথী বানাবো সেটাও আমার ব্যাপার। তো আমার জীবনসাথী বেছে নেওয়ার দায়িত্ব আমার না? হুম। কে চায় তার জীবনসাথী তার মনের মতো না হোক? এখন আমার মনের মতো মেয়ে খুঁজতে হলে আমাকে যদি প্লে বয়ও হতে হয়, নো প্রবলেম। আমার সাথে থাকবে আমার বউ। যারা প্লে বয় ডাকে তারা তো আর না। তা ঠিক। ওদের কথা একবার ভাব। দেখ রাফি, ওদের একটার সাথে আমি রিলেশন করতে চাইনি। ওরাই আমার পেছনে সারাদিন লেগেছিল। ওদের কোনো ভালো অভ্যাসই আমি দেখলাম না। তো ওদের সাথে থাকবো কেমন করে? ওদের শিখাবি ওরা কি কি করবে। রিলেশন ভালো মতো করিনি, তারপরেও কথা শুনতো না। শেখালে আর হবে না, বাদ দে, অন্য টপিক নিয়ে বল। ওকে, আর বলতে হবে। বাড়ি চলে আসছোস? আচ্ছা তাহলে বাই দোস্ত। বাই। পরদিন সকালে একটু দেরি করে কলেজে গেলাম। কি আজ এত দেরি কেন? আর মনে হাঁটছিলাম, এমন সময় কে বলে উঠলো। আশেপাশে তাকিয়ে দেখি তানো। আজ একটু দেরি হয়ে গেল। তা আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? মহারাজের জন্য অপেক্ষা করতে করতে ক্লাসটাই মিস হয়ে গেল। এত রোমান্টিক কথা বলো না মিস, ফেসে যাব। কোথায় ফাঁসবে? তোমার প্রেমে। এটাই তো আমি চাইছি। কিছু বললে? না কিছু না, চলো এখন ঘুরতে যাব। তো ক্লাস? ক্লাস প্রত্যেক দিন করতে হয় না, চলো তো। ওকে চলো। কিছু দূর হাঁটার পর, তা আজ এত দরদ কেন? এত জরুরি তলব দেখছি। কই জরুরি তলব? এমনি কি ফ্রেন্ডের জন্য অপেক্ষা করা যায় না? তা যাবে না কেন? অবশ্যই যাবে, কিন্তু আমরা তো ফ্রেন্ড হয়েছি এখন একদিনও হয়নি। আমার উপর এত বিশ্বাস রাখার কারণ? কেন, কোনো ভুল করলাম নাকি? না, তাহলে কেন? তো রিলেশন কেমন চলছে? রিলেশন ছিল, এখন নেই। সবই প্রাক্তন, বর্তমানে কেউ নেই। তোমার? ছিল আগে, এখন নাই। ও, হারিয়ে গেছে অনেক আগে, আর দেখা হয়নি। তোমার প্রাক্তনগুলোর কি অবস্থা, কেমন আছে ওরা? ওরা সবসময় ভালোই থাকে এবং থাকবে ওদের বর্তমানকে নিয়েই। এত কনফিডেন্স? হুম। বর্তমান কাউকে বানাবে না? আমি তো বানাতে চাই না, ওরাই আসে। ও আচ্ছা, তোমার প্রাক্তনগুলোর সাথে ব্রেকআপ হয়েছে কেন? ওরাই জানে। ভোগ করে ছেড়ে দিচ্ছে মনে হয়। এত কি ভাবছো? মনে মনে আমাকে গালি দিচ্ছ? না, তা হতে যাবে কেন, কিন্তু একটা কথা বুঝলাম না। কি কথা? ওরা সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তোমার কি কষ্ট লাগে না? কষ্ট লাগবে কেন? ওদের তো আমি সত্যিকারে ভালোবেসে উঠতেই পারিনি। কোনো না কোনো কারণে ব্রেকআপ করে ফেলেছি। কিন্তু যেদিন আমি কাউকে সত্যিকারে ভালোবাসবো, এরকম হলে সেদিনই কষ্ট লাগবে। আই হোপ আল্লাহ যেন আমাকে সেই দিন না দেয়। ঠিক। চলো এখন। ওকে চলো। তারপর যে যার বাসায় চলে আসলাম। আমাদের বন্ধুত্ব হয়েছে 10 দিন হলো। তানু আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। একদিন সকালে কলেজে গেলাম, এমন সময় তানু সামনে এসে বলল, দিহান, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। দেবী কি আমাকে সে অধিকার? ওর কথা শুনে মনে হচ্ছিল আমাকে সত্যিই ভালোবাসে। আর এত লোকের ভিড়ে অ্যাকসেপ্ট না করে পারলাম না। তারপর যখন আমরা জনশূন্য স্থানে আসলাম, কি দেখে আমার মতো ফালতু ছেলেকে ভালোবাসতে গেলে? অনেক কিছু দেখে কিন্তু নিজেকে ফালতু বলছো কেন? ফালতুই মনে হয় নিজেকে। তার রিলেশনটা কয়দিনের জন্য? মানে আমার সর্বোচ্চ রিলেশন চলছে 2 মাস, এর বেশি হয়নি। তো তোমারটা কতদিনের জন্য? যতদিন বেঁচে থাকি বিয়ের আগে রিলেশন, তারপর স্বামী স্ত্রী হয়ে থাকবো। হবে না। কেন? আমার এরকম রিলেশন হয় না তানু। কেন জানি আমি যদি ভালোবাসতে চাই, কোনো না কোনো কারণে ব্রেকআপ করে ফেলতেই হয়। আর এসবের মাঝখানে সারা জীবন থাকার প্ল্যান করা নিতান্তই একটা বোকামি। হঠাৎ কোত্থেকে যেন আমার এক্স গার্লফ্রেন্ড রিমি এসে। এই দিহান, কেমন আছো? ভালো, তুমি?
ভালো, বাট এইটা কে? এটা আমার নতুন গার্লফ্রেন্ড। ও তাই, এই যে মিস, জি। নাম কি তোমার? তানু রহমান। ভালো নাম। দেখো কয়দিন টিকিয়ে রাখতে পারো রিলেশন। আমি তো চাইও না টিকিয়ে রাখতে। আচ্ছা রিমি, পরে কথা হবে। ওকে বাই, ভালো থাকিও। তুমিও। তারপর রিমি চলে গেল। আচ্ছা, ও আমাকে তোমার সাথে দেখে রাগ দেখালো না কেন? রাগ দেখাবে কেন? এই যে তুমি আমার সাথে রিলেশনে গেছো, কত ফ্রিভাবে ওকে বলছো ও আমার নতুন গার্লফ্রেন্ড, ওদের তো রাগ হওয়ার কথা। ওরা তো জানে আমার সাথে রিলেশন বেশি দিন টেকে না, তাই রাগ দেখি কি লাভ। ও চলো ক্লাসে। তারপর ক্লাস শেষ করে দুজনে মিলে ক্যান্টিনে গেলাম। তানু, আমি জীবনে কাউকে ভালোবেসে উঠতে পারছি কিনা জানি না। ছোটবেলায় একজনকে পছন্দ করতাম, সেটা ভালোবাসা নাকি সেটাও জানি না। ইনফ্যাক্ট আমি এটাও জানি না ভালোবাসে কি। যেদিন আমি তোমাকে সত্যিকারে ভালোবেসে উঠতে পারবো, সেদিন এই ডলটা দিয়ে তোমাকে প্রপোজ করব। কেন ডল? কেন অন্য কিছু নয় কেন? এটা আমার প্রিয় মানুষের প্রিয় ডল, তাই আমি চাই আমার ভালোবাসার মানুষের কাছে এটা থাকুক। ও, তাহলে তোমার ভালোবাসার মানুষটা আমিই হব এবং এই ডলটাও আমার হবে। দেখি আগে আমার ভালোবাসার মানুষটা কে হয়, তারপর তাকে দেব। এই ডলটা আমারই হবে এবং এটা আমি নিজের করে নিব। আচ্ছা দেখা যাবে, এখন চলো বাসায় যাবে। ওকে বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তানু বাসায় যেতে যেতে ভাবছে, এই ডলটাকে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এটা আমারই ডল, কিন্তু ডলটা দেখতে অনেক সুন্দর। যদি সত্যি ওকে ভালোবাসার জালে ফেলতে পারি, তাহলে প্রপোজ করার দিন ডলটা চেয়ে নিব। আর ওকে কিছু বুঝাই পাঠিয়ে দিব। আরে ধুর, আমি পাগল হলাম মনে হয়। এই দিন ওকে কষ্ট দিব আর ও আমাকে ডলটা দিবে। হয়তো ডলটা আমি পাবো না। কি রে, কি ভাবছিস? দিহান কি তোকে একটা ডল দিয়েছিল? কেন? আচ্ছা, আমি দিহানের সাথে রিলেশন করছি, তোর রাগ হচ্ছে না কেন? রাগ হওয়ার কি আছে? আরে বাবা, তুই তোকে ভালোবাসতি, তাহলে তো তোর রাগ হওয়ার কথা। হওয়ার কথা যদি সত্যি ভালোবাসতাম, কিন্তু আমি তো ওকে সত্যিকারে ভালোবাসিনি। ওর মনে নিজের জন্য জায়গা বানা, ভালো থাকবি, অনেক অনেক ভালো। তুই এই কথা বলছিস? আমি ওকে ভালোবাসিনি রে, বাসিনি। ওর টাকা পয়সা ও সুন্দর মুখটাকে সত্যিকারের ভালোবাসলে কখনো একজন মানুষকে ছেড়ে চলে যেতাম না। তাহলে ওই দিন কান্না করলি, সেটা কি? চলে আসলো চোখে পানি। আমাদের যদি মনের মিলটা হতো, ও কখনো আমাকে ছেড়ে চলে যেত না। ভালোবাসতে হলে মনের মিল লাগে, ওর সাথে মনের মিল কর। অন্যদিকে আমি বাসায় যাওয়ার পর, নতুন রিলেশনে গেলি? আচ্ছা, যদি কোনোদিন তানু ফিরে আসে তাহলে কি করবি? ফিরে আসার কোনো চান্স নেই। কেন? ওকে আমি চিনবো না কেউ আমাকে? কোনো নিশানাই তো নেই। আমি মেঘনাকে ভালোবাসি, কিন্তু আমাকে ভালোবাসে কিনা তা আমি জানি না। হয়তো এতদিন আমার কথা মনেও নেই। নতুন কাউকে বেছে নিয়েছে, যেমন আমি 4-5টা রিলেশনে ট্রাই করেছি। হয়তো তোর কথা সত্য হতে পারে, কিন্তু এটাও তো হতে পারে যে ও এখনো তোর অপেক্ষায় বসে আছে। আচ্ছা বাদ দে, চল। ওকে চল। তারপর বাসায় গিয়ে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিকেলে ঘোরাঘুরি করে রাতে তানুকে ফোন দিলাম। দুপুর আসার সময় তানু ফোন নাম্বার নিয়ে গিয়েছিল। হ্যালো তানু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো? ভাবছি। কি ভাবছো? তোমার কথা। প্রথম দিন থেকে রোমান্টিক সিন? ইয়েস। তার রাতের খাবার খেলে? না, তুমি খাওয়ার পর খাবো। ও মা, এত ভালো পাস? অনেক। ওকে, আমি তাহলে খাবার খেয়ে আসি। ওকে বাই, কাল কলেজে দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ। রাতে খাবার খেয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তানুর সাথে কথা বলে যেরকম ভালো লাগে তার কারোর সাথে লাগে না কেন? তানু হয়তো তুমি হতে যাচ্ছ আমার মনের রাজকুমারী। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে তানুকে নিয়ে কলেজে গেলাম। দেখি রাফি আর আরিফ দাঁড়িয়ে আছে। দেখ, আমাদের মজনু সাহেব আসছে। দেখ, সাথে ভাবিকেও নিয়ে আসছে। হয়তো হতে পারে। কেমন আছিস তোরা? ভালো দোস্ত, একটা কথা বলার ছিল। এতে অনুমতি নেওয়ার কি আছে? তোদের দুজনকে না হেব্বি মানিয়েছে। আমরা আশা করি আমাদের ভাবিই হবে। দেবর সাহেবরা, আমি তোমাদের ভাবি হতে রাজি আছি, বাট তোমাদের বন্ধুটা তো হতে দিবে না মনে হয়। আমরা আছি, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। আচ্ছা সবাই চলো ক্লাসে যাই। সবাই ক্লাস শেষ করে যে যার বাসায় চলে গেলাম। বিকেলে তানু ফোন দিল, দিয়ে যা বলল তা শুনে তো আমি শেষ। কোথায় তুমি?
শুয়ে আছি। তাড়াতাড়ি পার্কে আসো। আজ না, অন্য আরেক দিন। যা বলছি তা করো। ওকে, আসছি। পার্কে গিয়ে দেখি তানু বসে আছে। তা হঠাৎ আজ পার্কে কেন? বাদাম খাওয়ার জন্য। বাদাম তো তুমি কিনে খেতে পারতে, আমাকে ডাকার দরকার ছিল? খেতে পারতাম, কিন্তু মনের মানুষের থেকে খাওয়াটা আলাদা ব্যাপার। এখন তাড়াতাড়ি বাদাম নিয়ে আসো আর আমাকে খাইয়ে দাও। তারপর বাদাম নিয়ে আসলাম। আচ্ছা তানু, তোমাকে একটা প্রশ্ন করি, সঠিক উত্তর দেবে তো? বলো। আমি কি সত্যিই তোমার মনের মানুষ? বিশ্বাস হচ্ছে না? না, আমি সেটা বলিনি, বলো না প্লিজ। তুমি আমার মনের মানুষ। কয়েকদিনে তো মনের মানুষ হওয়া যায় না। আমাকে কি আগে থেকে ভালোবাসতে? কলেজে যখন প্রথম আসলাম তখন থেকেই তোমাকে ভালো লাগতো, কিন্তু তোমার বডি গার্লফ্রেন্ডগুলোর জন্য সামনে আসতে পারতাম না। ও চলো আজ উঠি। ওকে চলো। তারপর বাসায় চলে আসলাম। আমি চাইছি কি তোর জন্য একটা মেয়ে দেখে রাখি, তারপর সময় হলে তোদের বিয়ে দিয়ে দিব। তোমরা আমার বিয়ে নিয়ে তো পড়েছো কেন বলো তো? তোর বিয়ে নিয়ে পড়বো, নয়তো কার বিয়ে নিয়ে পড়বো? আচ্ছা বাবা দেখো, কিন্তু এখন আমার একটা মেয়েকে পছন্দ আছে, পড়াশোনা শেষ করে তাকে বিয়ে করে নেব। ওকে, তুই যা ভালো বুঝোস। হুম। তা মেয়েটাকে নাম কি? তানু, আমাদের কলেজেরই। ভালো, কিন্তু আমি চাইছি কি তোদের করিয়ে দিয়ে পড়ার সময় নানা কথা বলতেছে। বাবা, পাড়ার কে কি বললো তা দেখে তুমি পারবে না, ওরা নানান কথা বলবে। তুমি একদিন ঘরে না খেয়ে পড়ে থাকলে ওরা দেখতে আসবে না। সো শুধু শুধু অন্যের কথায় কান দিয়ে লাভ নেই। আমার মন সবসময় বলে তুই ভুল কোনো কাজ করবি না। আল্লাহর উপর ভরসা রাখতে পারো, আর আমার উপর বিশ্বাস। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। পরীক্ষা দিয়ে নতুন ভার্সিটিতে ভর্তি হলাম। আমার আর তানু রিলেশন এখন অনেক দূরে গিয়েছে। একদিন সকালে তানু ভার্সিটি গিয়ে দেখে সারা ভার্সিটিতে আমি নেই। সারা ভার্সিটিতে খোঁজায়, কোথাও আমাকে পেল না। তখন আমার বন্ধুদের কাছে গেল। রাফি, দিহানকে দেখছো? না, কেন? সকাল থেকে ফোন করছি, ফোন তুলছে না, মেসেজের জবাব দিচ্ছে না। ভার্সিটিতে এসে দেখি এখানেও নাই। একবার নদীর পাড়ে দেখে আসো। কেন? নদীর পাড়ে কেন? ওর যখন মন খারাপ থাকে ও তখন ওইখানেই থাকে। আমার মন বলছে ও 100% সেখানেই থাকবে। ওকে, আমি যাচ্ছি। এদিকে আমি নদীর পাড়ে বসে আছি। আজ আমার মন ভীষণ খারাপ। মেঘনার কথা খুব মনে পড়ছে। এখন যদি ওর সাথে থাকতো কতই না ভালো হতো। কেন যে ওকে খুঁজে পাচ্ছি না, এগুলো ভাবছি আর ডলটার দিকে এক মনে তাকিয়ে আছি। কি ভাবছো? হঠাৎই পেছন থেকে কে যেন কথাটি বলল। আমি পেছনে তাকালাম, দেখি তানু দাঁড়িয়ে আছে। আমাকে পেছনে তাকানো দেখে আমার পাশে এসে বসলো। কার কথা ভাবছো? যাকে পাবো না তার কথা। ও তো চলে গেছে, এখন যে আছে তাকে নিয়ে একটু ভাবো। তোমার কাঁধে মাথা রাখতে পারি? হ্যাঁ। আমাকে কি ভালোবাসা যায় না মেঘনার মতো করে? চলো আজ। ওকে চলো। তারপর তানুকে বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে ভাবতে লাগলাম, তানুকে আমার মনে রানী বানাতে হবে। ও যখন কাঁধে মাথা রাখে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। না, কাল ভার্সিটিতে সবার সামনে ওকে প্রপোজ করব। পরদিন সকালে ভার্সিটি গিয়ে দেখি তানু বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। তারপর ওকে ডাক দিলাম, তানু একটু এদিকে আসো। কেন? আরে আসো তো। এই বলে হাত ধরে ওকে মাঠের মাঝখানে নিয়ে এলাম। হাঁটু গেড়ে পেছন থেকে ফুলটা বের করলাম। জীবনে কাউকে ভালোবাসি আর নাই বাসি, একজনকে মনোজার করে ভালোবেসেছি, যাকে নিয়ে স্বপ্ন দেখতে চাই, যার মনে নিজেকে রাজা বানাতে চাই। আর সে আর কেউই না, তুমি। হবে কি আমার মনের রাজ্যে রানী? থাকতে দিবে কি সারা জীবন তোমার পাশে? আই লাভ ইউ তানু, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ তানু, আই লাভ ইউ সো মাচ, উইল ইউ ম্যারি মি? এরপর তানু যেটা করলো সেটা দেখে তো আমি অবাক। ভালোবাসা? ভালোবাসা বলতে বুঝোস কি তুই? মেয়েদের জীবন নিয়ে খেলাকে ভালোবাসা বলে না। এসব কি বলছো তানু? হ্যাঁ, ঠিকই বলছি। ভালোবাসা হয় মনের মিল মধ্যে দিয়ে, যা সারা জীবন ছুটাতে চাইলেও ছোটে না। যে ছেলে 5টা মেয়ের সাথে রিলেশন করে একজনের সাথেও মনের মিল করতে পারলো না, সে ভালোবাসার কি বুঝবে? আমি জানি না তুই আমাকে ভালোবাসোস কিনা, কিন্তু আমি তোকে ভালোবাসিনি। আর এতদিন তোর সাথে এই নাটক করার কারণ যে মেয়েগুলোকে তুই ধোকা দিলে তার বদলা নেওয়া। এখন তুই যদি নিজের কিছুটা ভুল হলেও বুঝতে পারিস, তাহলে মেয়েগুলোর কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি। তানু প্লিজ দাঁড়াও। আর হ্যাঁ, আমার কাছে আসার একদম চেষ্টা করবি না, আমার বয়ফ্রেন্ড আছে। এই শাওন, এদিকে আসো তো। তারপর তানু তার বয়ফ্রেন্ডকে ডাক দিল, দিয়ে আমাকে দেখালো। আমি মানুষটার দিকে তাকে অবাক হয়ে গেলাম।
সে আর কেউই নয়, আমার বন্ধু শাওন। কে রে, অবাক হলি নাকি? অবাক হওয়ারই কথা। আসলে জানিস কি দোস্ত, সব মেয়েরাই তোর জন্য পাগল, যেটা আমার একদম সহ্য হচ্ছে না। তাই কি করব, আমার গার্লফ্রেন্ড দিয়ে তোকে একটা ছেঁকা খাওয়াইলাম আর কি। যা এবার চল তো। আর তানু? ওরা চলে যাওয়ার সময় তানুর ব্যাগ থেকে একটা ছবি পড়ে যায়, যা দেখে আমার মনটারও খারাপ হয়ে যায়। ছবিটা ভালো করে দেখে নিলাম, তারপর কান্না মাখামুখে চলে আসলাম বাসায়। রাফি, আরিফ অনেকে ডেকেছিল, শুনিনি কারো কথা। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে চলে গেলাম। সন্ধ্যায় রাফি আর আরিফ আসলো আমার বাসায়। কি রে, কি হয়েছে? ওই মেয়ে তোকে ছেড়ে চলে গেছে বলে আমাদের ছেড়ে চলে আসবি? সরি রে, ভালো লাগছিল না তাই। তোর কি মাথা খারাপ? ওই মেয়ের জন্য এত চিন্তা করস? শত শত মেয়ে তোর জন্য পাগল, আর তুই ফালতু একটা মেয়ের জন্য টেনশন করছিস? মন প্রাণ দিয়ে ভালোবাসলে কাউকে ভোলা যায় না। তানুকে মন থেকে ভালোবেসেছি। আমার ভাগ্য এতই খারাপ যে আমার মনের মানুষই আমাকে ধোঁকা দিল। তাই বলে তুই এত টেনশন করবি? আচ্ছা, আর করবো না টেনশন। এখন তো ওদের একটা কাজ করতে হবে, ওদের আমার সাথে দেখা করতে বলতে হবে। ওদের মানে কাদের? আরে বুঝিস না, ওর আগের গার্লফ্রেন্ডগুলোকে। ওদেরকে একটু দেখা করতে বলিস। কেন? পরশুদিন লন্ডন চলে যাব, তার আগে এদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলে ভালো হয়। কেন দোষ? আমরা তোকে কোথাও যেতে দিব না। না রে, আমি এখানে থাকতে পারবো না। এখানে থাকলে কেউ কখনো বলতে পারবো না ওকে অনেক ভালোবেসেছি। জীবনে ভালোবেসেই যাব। এদেশে থাকলে ওকে শাওনের সাথে দেখতে হবে, যা আমি সহ্য করতে পারবো না। তাই দেশ ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছি। তোর আমাকে বাধা দিস না দোস্ত, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো। পরের দিন আমার বাসার সামনে দাঁড়িয়ে আমার পাশ প্রাক্তন। ওরা কিছু বলার আগে আমি শুরু করলাম। জানি আমি ভুল করেছি, হয়তো ক্ষমা করার অযোগ্য, তবুও বলছি ক্ষমা করে দিও। আমি জানতাম না ভালোবাসা কাকে বলে, কিন্তু তানুর পাশে থেকে অনুভব করতে পেরেছি আসল ভালোবাসা কী জিনিস। আজ তোমাদের এখানে ডেকেছি শুধুমাত্র সরি বলার জন্য। জানি না তোমরা ক্ষমা করবে কি না, তবুও বলছি ক্ষমা করে দিও। আর বেশি কথা না বলে চলে আসলাম সেখান থেকে। কিরে, শেষ এত তাড়াতাড়ি? চল, কাল তো চলেই যাব। তোদের সাথে কখন দেখা হবে, কবে দেখা হবে জানি না। তুই এমনভাবে বলছিস যেন সারা জীবনের জন্য কোথাও চলে যাবি। সরি, আর বলবো না এমন করে। না গেলে হয় না? না রে, চলে যেতে হবে, নয়তো তানুকে বলতে পারবো না। তানুকে আমরা ম্যানেজ করে দিব, ও নিজে তোকে ভালোবাসবে। না রে, এরকম মিথ্যা ভালোবাসার দরকার নেই আমার। তার চেয়ে আমি বাইরে থেকে পড়াশোনা শেষ করে আসি, ওর ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাক। ওকে, তোর ইচ্ছা। ফ্লাইট, পাসপোর্ট এগুলো কখন করবি? সব রেডি অনেক আগে থেকেই। আগামীকাল বেলা 12টায় ফ্লাইট। পরদিন সকালে তানু ভার্সিটিতে এসে আমাকে মনে মনে অনেক খোঁজে, মনে মনে অনেক কথাই বলে। তানু এদিক ওদিক আমাকে খুঁজছিল, তখন এই কথাটা কেউ বলে ওঠে, কাউকে খুঁজছিলি মনে হয়? তানু পেছনে তাকে দেখে রাফি দাঁড়িয়ে আছে। খুঁজতে পারো, তোমার বয়ফ্রেন্ড আছে। তোমার তো অন্যের জন্য অনেক মায়া, বান্ধবীদের কষ্ট সহ্য হয় না? শাট আপ। রাফি আর বলবে না। বলবো না। জানো তনু, দিহানকে কোনোদিনও স্যাড মুডেও দেখিনি, কোনোদিনও কাঁদতেও দেখিনি। প্রথম সেদিন দেখলাম দিহানের কান্না মাখা মুখ। যেদিন দিহানের মন ভেঙেছ সেদিন ওই 5 জন মেয়ের সাথে ব্রেকআপ করছে বলে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু একবারও জানতে চাইলে না কেন ব্রেকআপটা হয়েছে। হয়তো চাইছো জানতে, কিন্তু ওরা বলেনি। আসলেই জানতে চাইলেও ওরা কোনোদিনও বলবে না। কি বলতে চাইছো তুমি? সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না তনু। কেউ মন থেকে ভালোবাসলে তার মর্যাদা দিতে হয়। জানি দিয়ান ভুল করছে, ওই মেয়েগুলোর সাথে রিলেশন করে, কিন্তু তোমাকেই তো ভালোবেসেছে। যে দিহান ছোটবেলা থেকে আমাদের ছাড়া থাকতেই পারতো না, আর সে দিহান তোমার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে তোমাকে শাওনের সাথে দেখতে হবে বলে দেশ ছেড়ে চলে যাচ্ছে। শাওনের সাথে মানে? তোমাকে শাওনের সাথে ও সহ্য করতে পারবে না, তাই ও দেশে ছাড়া ডিসিশন নিয়েছে। শাওন আমার খালাতো ভাই হয়, ওর সাথে আমার কোনো রিলেশন নেই। ওই দিন শুধু নাটক করেছিলাম শাওনকে দিয়ে। হতে পারে, কিন্তু দিহান তো চলে যাচ্ছে। তোমার কাছে এটা বলার জন্য এসেছিলাম যে তুমি দিয়ানকে থামাতে পারো। তোমার ওকে ভালোবাসতে হবে না। আমাদের অনেক দিন বন্ধুত্বটা তো রক্ষা করো। আমি তোমার হাত জোর করছি। তানু, দিয়ানকে থামাও। ও কোথায় এখন? 12টায় ওর ফ্লাইট, এখন প্রায় 10টা বাজছে, আর কিছুক্ষণ বাদেই বেরিয়ে পড়বে।
তানু, আমি তোমাকে হাত জোর করে বলছি, ওকে থামাও। তাড়াতাড়ি দিহানের বাসায় চলো। ওরা সবাই আমার বাসায় আসার পর দেখে আমি বাসায় নেই। দিহান কোথায় আন্টি? 2 ঘন্টা আগেই বেরিয়ে পড়েছে। বলেছে ফ্লাইটে নাকি সমস্যা, তাই 10টার ফ্লাইটে চলে যেতে হবে। রাফির ফোনে নাকি সংযোগ দিচ্ছিল না, আর আরিফের ফোন বন্ধ। হয়তো এখন বিমানে উঠেছে। আমাদের কাউকে সাথে যেতে দেয়নি, বলেছে একাই বাসে করে চলে যাবে। কথা বলতে বলতে তানুর চোখ যায় দেয়ালে টাঙানো একটা ছবির দিকে, যেখানে 2জন ছেলে মেয়ে বসে আছে। ছবির দিকে তাকিয়ে তানুর ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমি তানুর ছোটবেলায় খেলার সাথে, স্কুলে যাওয়া আসা থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত হতো আমার সাথেই, যাকে বলে পিচ্চিকালের বন্ধুত্ব বা পিচ্চিকালের প্রেম। আমার বাসায় ভাড়া থাকতো ওরা, বাবার অফিসিয়াল কাজে এই বাসা ছাড়তে হয় তাদের। হ্যাঁ, এটাই সে মেঘনা যাকে আমি খুঁজছিলাম, মেঘনা রহমান তানু। আজ তানু তার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে হারিয়ে ফেলল তারই ভুলের কারণে। আর মনে মনে ভাবে দিহান কি আমাকে ক্ষমা করবে? এসবই ভাবছিল তানু। তখনই তানুর ধ্যান ভাঙে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে। সবাই কাছে যাওয়ার পর দেখে গাড়িতে একটা লাশ। একজন লোক বলা শুরু করলো। বাস থেকে নামার পরে ইনি বেশ তাড়াহুড়ো করে রাস্তা বার হচ্ছিলেন। তখন বিপরীতমুখী একটা দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লাগে, আর ইনি সেখানে মারা যান। ওনার মানিব্যাগ ও মোবাইল থেকে এই জায়গার ঠিকানা পাই, তাই এখানে নিয়ে আসি। তারপর লাশের মুখটা যে খোলা হয়, তানু দেখে সেখানে অজ্ঞান হয়ে যায়। পুরো বাড়ি সবাই কান্নায় ভেঙে পড়ল, কারণ এটার কেউই নাই। এটা এই গল্পের নায়ক দিহানের লাশ। দিহান চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে। হয়তো আর ফিরে আসবে না, নয়তো আসতেও পারে। আজ 4 বছর হলো দিহান মারা গেছে। অনেক কষ্টে তানুকে স্বাভাবিক করে তোলা হয়েছে। প্রত্যেক রাতেই তানু দিহানের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করে। তানু এখন দিহানের বাসায় থাকে। দিহানের বাবা মাকে নিজের বাবা মা বলে ডাকে। একদিন রাতে তানু বাসার ছাদে ছিল আর নিজে নিজে বলছিল, দিহান, তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? আমার উপর রাগ করে আছো? তোমাকে আর কষ্ট পেতে দেব না। শুধু একবার ফিরে আসো, নয়তো আমাকেও তোমার কাছে নিয়ে যাও। আমি যে আর সহ্য করতে পারছি না। জানো দিহান, আমাদের ছোটবেলার সেই প্রিয় ডলটা আমি অনেক যত্ন করে রেখেছি। একবার শুধু ফিরে আসো, আর কখনো হারাতে দিব না তোমাকে। এসব বলছিল এমন সময় মারে, কথাটি বলে ওঠে কেউ। তানু পিছনে ফিরে দেখে সেখানে দিহানের মা। আর কত নিজেকে এভাবে কষ্ট দিবি? দিহান তো চলে গেছে, মৃত মানুষ আর ফিরে আসে না। দিহানও আর ফিরে আসবে না। তোর তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে দিতে হবে তোকে। আর কতদিন নিজেকে কষ্ট দিবি? মা, আমি যদি দিহানের স্ত্রী হতাম তাহলে তোমাদের সাথে থাকতো না। সারা জীবন শুধু দিহানকেই ভালোবেসেছি, ওকেই ভালোবেসে যাব। কলেজে এসব করেছিলাম, এসব করতে গিয়ে দিহানকেই ভালোবেসে ফেলেছি। ছোটবেলা থেকেই যাকে ভালোবাসি তাকে এভাবে হারাতে হবে তা ভাবতে পারছি না। তোমরা আমাকে এখানে থাকতে দাও প্লিজ, আমাকে তাড়িয়ে দিও না। তোকে তো তাড়িয়ে দিচ্ছে, এমন কথা একদম বলবি না। তোর ইচ্ছে হলে বিয়ে করবি, না হলে করবি না। তোর মা বাবা তোকে জোর করবে না। তুই আমার মেয়ে হয়ে আমার বাসায় থাকবি। আচ্ছা মা, তোমার কি রাগ হয় না? আমার কারণেই তো দিহান আজ নেই। অন্য কেউ হলে তো তোমার মতো আচরণ করতো না। না রে, নিজেকে দোষারোপ করিস না। ভাগ্য বলে একটা কথা আছে, হয়তো দিহানকে আল্লাহ আমাদের মাঝে রাখতে চায় না। জানো মা, অনেক কষ্ট হয় তখন যখন দিহানের কথা মনে পড়ে। আত্মহত্যা মহাপাপ, তাই করতে পারিনি। এই ভেবে বসে থাকি যদি দিহান কোনো দিন ফিরে আসে। যদি দিহানকে সত্যি ভালোবাসোস তাহলে এই নাম আর কোনো দিন মুখে আনবি না। বলে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। হয়েছে, আর কান্না করতে হবে না, এবার খেতে আয়। আজ দিহানের 4র্থ মৃত্যুবার্ষিকী। সারা ঘরে শোকের ছায়া। রাফি, আরিফ, তানু সবাই আজ দিহানের বাসায়। হঠাৎ সেই সময় গেট দিয়ে দিহানের মতো একজন ছেলে ভিতরে প্রবেশ করছে। ভেতরে এসেই, কে তুমি বাবা? আমাকে চিনতে পারছো না? না তো, কে তুমি? দেখতে একদম দিহানের মতোই। দিহানের মতো না, আমি দিহান। আর তোমরা জানতে নাকি আজ আমি আসবো? সবাইকে দেখছি এখানে। কি বলছো এসব? দিহান তো 4 বছর আগে মারা গেছে। আজ দিহানের 4র্থ মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী মানে? আমি তো 4 বছর বিদেশে ছিলাম, মারা যাব কিভাবে? তারপর ওই দিনের সব ঘটনা আমাকে বলা হয়। তোমরা আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি দিহান। বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করাও। তারপর আমার ডিএনএ টেস্টও করা হয়। টেস্ট করার পর দেখা গেল
যে আমি দিহান। আমি বেঁচে আছি জেনেও কেউ কোনো রিয়াকশন দেখাচ্ছে না, কি ব্যাপার? তাই আমি বলা শুরু করলাম, জানি তোমরা রাগ করে আছো, থাকতেই পারো। 4 বছর তোমাদের ছেড়েছিলাম, একবারও কি তোমাদের কথা মনে পড়েনি? বিশেষ করো মা, 1000বার মনে পড়েছিল, কিন্তু পরিস্থিতির কারণে যোগাযোগ করতে পারিনি। এটা বলার পরই তানু মনে করলো তানুকে মিস করে কিছু বলবো, তাই তানু সেখান থেকে চলে গেল। কি পরিস্থিতি? তাহলে প্রথম থেকেই শুরু করি। ফ্ল্যাশব্যাক। বাস থেকে নামার আগেই আমার মানিব্যাগ আর মোবাইল চুরি হয়ে গেছিল। পাসপোর্টের ব্যাগটা হাতে থাকায় সেটা নিতে পারিনি। লন্ডন পৌঁছাতে আর কোনো সমস্যাও হয়নি। তাই আমার লন্ডনে না ছিল টাকা, না ছিল থাকার জায়গা। এক অটো চালকের সাহায্যে পড়াশোনা শেষ করি। মায়ের নাম্বার মুখস্থ ছিল, সেটাতে কল দিই, কিন্তু বন্ধ পাই। আর কারো নাম্বার মুখস্থ ছিল না। কতটা কষ্টে ছিলাম তোমরা জানো না। এখনও কি আমায় ক্ষমা করা যাবে না? এরপর সবাই আমাকে মেনে নিল। তারপর রুমের দিকে পা বাড়ালাম। রুমে ঢোকার সাথে সাথে কে যেন আমার পা জড়িয়ে ধরলো। দেখি তানু আমার পা জড়িয়ে ধরেছে। এই যে, পা ছাড়ুন। প্লিজ দিহান, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। কে আপনি? কি বলছেন এইসব? আর আমার রুমে কি করছেন? তাড়াতাড়ি আমার রুম থেকে বের হন। প্লিজ দিহান, আমাকে ক্ষমা করে দাও। আপনি তাড়াতাড়ি আমার রুম থেকে বের হন, না হলে আমি বের হয়ে যাচ্ছি। না, তোমার যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তারপর তানু আমার রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তানু গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বের হতে আমার দিকে বাড়িয়ে দিল। আমি সেটা না নিয়ে অন্য একটা গামছা নিলাম। তানু মন খারাপ করে চলে গেল। বিকেলে 4 বছর পর যখন সবাই শুনলাম আমি বেঁচে আছি, তখন সবাই ভিড় জমালো আমাদের বাসায়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এসেছে। তানু আপ্যায়ন করছে সবাইকে। তানুর কাজ যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। না, আমার মুগ্ধ হলে চলবে না। এসব ভাবছিলাম, তখন কে যেন আমার মাথায় টোকা দিল। তাকে দেখে তানু। ওর দিকে তাকাতেই, তোমার চা? না, আমি চা খাই না, কফি খাই। ওকে, বানিয়ে নিয়ে আসছি। না, আসলে বিকেলে কিছুই খাই না, পরে খাবো। ওকে। আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। রাফি, আরিফ, বাকি বন্ধুগুলো চলে গেল। আমি অপেক্ষা করছি তানু যাওয়ার জন্য, কিন্তু না, তানু তো গেল না। রুমে বসে আছে এমন সময়, এই নাও তোমার কফি। লিসেন, বেশি বার বেরো না। ওখানে তোমার সাথে এভাবে কথা বলেছি, অনেক মেহমান ছিল তাই। আর যাতে তোমাকে আমার সামনে না দেখি। ওকে, কফিটা খেয়ে নিও। কফি নিয়ে যাও। আমি খাই না, তোমার হাতের কফি আমি খাবো না। আমি বানাইনি, মা বানাইছে। ওকে, রেখে চলে যাও, আর সামনে আসবে না। তানু চলে গেল। রাতে বাবা আর মা আসলো আমার রুমে। বাবারে, তুই বেঁচে আছিস জেনে আমার কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। তোর মা পুরোটা ভেঙে পড়েছিল, তুই ছাড়া তোর মার মোবাইলে কল দেওয়ার কেউ নাই, তাই মোবাইল বন্ধ রাখতো। হ্যাঁ বাবা, আমি জানি তোমরা কতটা কষ্টে ছিলে, কিন্তু আমি কি করব? আমি জানতাম না এখানে এত কিছু হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিল। আচ্ছা মা, মেয়েটা এখানে কেন? ও তোর ছোটবেলার খেলার সাথে মেঘনা। হ্যাঁ, তো এখানে কেন? না রে, রাগ করিস না, আমরা সব জানি। মেয়েটা না বুঝেই করে ফেলেছে, মাফ করে দে ওকে। আমার সামনে ওর কথা বলবে না। আর হ্যাঁ, কালকের মধ্যেও যদি এই বাড়ি ছেড়ে না যায়, তাহলে আমি চলে যাব, আর ফিরে আসবো না। তানু দরজার আড়াল থেকে কথাগুলো শুনছিল। আমি এই কথা বলার পর ও কান্না করতে করতে রুমে চলে যায়। তারপর বাবা মাও রুম থেকে চলে যায়। রুমে শুয়ে শুয়ে ভাবছি, তানু শাওনের সাথে মনে হয় ব্রেকআপ করেছে, নাকি রিলেশন চলছে। আর এবারই তো কেন? ও কাল আসছে নাকি আরও আগে, নাকি এখানেই থেকে গেল? কিছুই বুঝলাম না। সব আমার মনের প্রশ্ন। অন্যদিকে তানু রুমে গিয়ে ভাবছে, দিহান ওখানে আমাকে একটুও দেখতে পারে না, অনেক বেশি ঘৃণা করে। হয়তো এই ঘৃণার মধ্যে দিয়ে মুছে গেছে তার ভালোবাসা। রুমে বসে এসবই ভাবছিল তানু। তখনই আমার মা তানুর রুমে প্রবেশ করে। কি রে মা, কি ভাবছিস? দিহানের কথা ভাবছিস বুঝি? হ্যাঁ মা। মারে, দিহান? মাকে আর বলতে না দিয়েই, হ্যাঁ মা, আমি সব শুনেছি, আমি কালই চলে যাব। ছেলেটা একটু জেদি, আগেও ছিল, এখনো রয়ে গেল, কিছুই বুঝতে চায় না। আচ্ছা মা, দিহানকে আমায় ক্ষমা করবে না? আমি যে ওকে ছাড়া থাকতে পারবো না। তুই কি ভুলের কথা বলছিস? তুই কোনো ভুল করিসনি। আর একটা কথা। হ্যাঁ বলো। আমার ঘরে যদি কাউকে বউ হিসেবে আনি, সেটা তুই হবি। আর কয়েকদিন যাক, দিহান একটু স্বাভাবিক হোক, তারপর তোকে একেবারের জন্য আমার ঘরে নিয়ে আসবো।
সত্যি? আচ্ছা, মা যদি দিহান রাজি না হয়? সত্যি। তোর কোনো চিন্তা করতে হবে না, তুই আমাদের উপর ছেড়ে দে। পরদিন সকালে তানু বাড়ি চলে যায়। আমি, রাফি আর আরিফ ঘুরতে বের হই। আজ 4টা বছর পর একসাথে ঘুরতে বের হলাম। হ্যাঁ রে, আমি আশা করিনি এরকম হবে। কারোর সাথে একটু কথাও বলতে পারলাম না। জীবনে চলার পথে তানুর মতো একটা মেয়ে দরকার, যা তুই পাইছিস। এমন সময় আরিফ রাফির কানে কানে বলল, রাফি সবেমাত্র কাল দেশে আসলো, ওর মনের অবস্থাটা একটু বোঝ, ওর জন্য কিন্তু চলে গেছিল। তোর সমস্যা কি? তানু বাসায় বিয়ের প্রস্তাব পাঠা। বাদ দে। আচ্ছা, তুই কি সেখানে প্রেম করছস? না রে, তানুর জায়গাটা কাউকে দিতে পারিনি। আচ্ছা, এখন তানু তোর কাছে আসতে চাইলে মেনে নিবি? না, এই টপিকটা পাল্টা। আচ্ছা, একটা কথা বলি, তোর আলমারিটা খুলে দেখিস, তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এখন বলে দিলে কি সারপ্রাইজ হবে? ওকে। তারপর সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলাম। রাতে ছাদে বসে আছি আর নিজে নিজেই বলছি, শাওনের সাথে তানু ভালো থাকবে। আমার মতো প্লে বয়কে কেন ভালোবাসতে যাবে? ছোটোবেলা থেকে যাকে পাইনি তার আশায় থেকে আর লাভ নেই। আর যাই হোক, তানু আমার সাথে সুখে থাকতে পারবে না। এখন তানুর থেকে দূরে থাকাই ভালো। কোনো মিথ্যা ভালোবাসার জাল আমি পড়ব না। তানু তানুর মতোই থাক, আর আমি আমার মতো। রাতে খাবার টেবিলে গিয়ে দেখি মা বসে আছে, সাথে বাবাও আছে। সবাই খাওয়া শুরু করলাম। দিহান, অনেক তো হলো, এখন একটা বৌমা নিয়ে আসি যে তোকে আর কোথাও যেতে দেবে না। মা, এখন দরকার নেই, আমি কোথাও যাব না। তোমার চিন্তার কোনো দরকার নেই। তবুও? না মা, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ওকে, তোর ইচ্ছা। সকালে হাঁটতে হাঁটতে ভার্সিটির পাশে চলে গেলাম। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে আমার অতি পরিচিত মুখ, তানু। কিরে, ও এখানে কেন? আমার সাথে পড়াশোনা করলে তো এখন পড়াশোনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওখানে কি করছে? বিষয়টা জানতেই হয়। আসার সময় রাফির দেখা পেলাম। কিরে, কই গেলি? এ তো আসছি। তুই কোথায় গেছিলি? একই। তানুকে দেখলাম ভার্সিটি যাচ্ছে। কি ব্যাপার বলতো? কেন জানি না, ওর 1 বছর পড়ালেখা মিস গেছে, এবার ফাইনাল ইয়ারে আছে। মিস গেল কেন? তা তো আমি নিজেও জানি না। ও, চল আমার বাসায়, আমার খালাতো ভাই আছে, তোকে দেখতে চাই। খালাতো ভাইতে কি করব? বোন হলে বলতে পারতি। এখনো লুচ্ছাই রয়ে গেলি, চল আমার সাথে। ওকে চল। তারপর রাফির বাসায় গেলাম। রাফির খালাতো ভাইকে দেখে তো আমি অবাক। এ তো নাহিদ, লন্ডনে, মানে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল সে। কি রে দিহান, তুই এখানে? আমার একই প্রশ্ন। তোরা একজন আর একজনকে চিনিস? রাফি বলল তার বন্ধুর সাথেও তোর মতো ঘটনা হয়েছে, মিলে গেছে, তাই দেখতে চাইলাম, কিন্তু এটা জানি না মানুষটাই তুই। হ্যাঁ। আচ্ছা, তোরা কথা বল, আমি চা নাস্তা আনি। ওকে। আচ্ছা, তানু কেন তোর সাথে এমন করলো? কেন করবে? বান্ধবীদের কষ্ট সহ্য হচ্ছে না তাই। আমি বলছি, তুই কি তানুকে সত্যি ভালোবাসিস? কিন্তু লাভ ইজ ফার্স্ট সাইট। ও তো কোনোদিন আমাকে ভালোই বাসেনি, বাসবেও না। আর তাছাড়া ওর বয়ফ্রেন্ড আছে, আমাকে কি দরকার? দিহান, এমন অনেক জিনিস আছে যা আমরা বাইরে থেকে দেখতে পাই না, আর কিছু জিনিস প্রকৃতির কারণে বিগড়ে যায়। আমরা কথা বলতে বলতে খেয়ালই করিনি যে রাফি চা নিয়ে আসছে। কি বোঝাতে চাইছিস? নিজের জন্য সঠিক মানুষটা খুঁজে নে। তুই বোঝাতে চাইছিস তানু আমার জন্য সঠিক মানুষ? ও যদি আমার জন্য সঠিক মানুষই হতো, তার জন্য আমাকে 4 বছর দেশের বাইরে থাকতে হতো না। তুই আমার রাফি, তানুর কথা আমার সামনে আর বলবি না। 4 বছর দেশে ছিলাম না বলে অনুশোচনা করেছে, এটা ওর ভালোবাসা নয়। তুই বোঝাতে চাইছিস তানু আমাকে ভালোবাসে, কিন্তু না। আর এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলবি না। ওকে, তোরা নাস্তা করে নে, সবাই একসাথে ঘুরতে যাব। সবাই মানে? সব বন্ধুরা আসবে, পুরো ফ্রেন্ড সার্কেল। ওকে। আচ্ছা, তোরা হাঁটাহাঁটি করে আয়, আমি ফোন করি। ওকে। তারপর আমরা বাইরে হাঁটতে বেরোলাম। রাফি ফোন করতে গেল। হ্যালো তানু, তাড়াতাড়ি আসো, দিয়ানকে নিয়ে ঘুরতে যাব। আমি তো ভার্সিটিতে ক্লাস চলছে। সমস্যা নেই, তুমি ম্যানেজ করে তাড়াতাড়ি আসো, একটা সুযোগ পাবে। ওকে, আমি এক্ষুনি আসছি। ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। কি রে রাফি, তুই তো বললি পুরো ফ্রেন্ড সার্কেল, তাহলে এখানে তো শুধু তুই, আমি, আরিফ, নাহিদ, আর তো কেউ নেই? বেশি কথা বলিস না, তাড়াতাড়ি গাড়িতে চালা, আর ভার্সিটির পাশে যা। ভার্সিটির পাশে কেন? যা না দোষ। ওকে।
ভার্সিটির পাশে দাঁড়ালাম। তখনই দেখি তানু আর 3টা মেয়ে এদিকে আসছে। রাফি, ওরা কেন আসছে? তুই চলে যাওয়ার পর এরাই আমাদের বন্ধু ছিল, মানে এখন এরা আমাদের ফ্রেন্ড। ও, তারপর সবাই নিজ সিটে বসলো। বাকি রইল তানু। সিট খালি আছে আমার পাশে। তানু আমার পাশে বসতে চাইলো। এই দাঁড়ান, আপনি এখানে কেন বসছেন? তো কোথায় বসবো? আপনি পেছনে যান। রাফি, সামনে আয়। দোস্ত বসুক না, বেশি দূর তো যাচ্ছি না, কিছু সময় বসলে সমস্যা নেই। না, তুই সামনে আয়। প্লিজ দোস্ত বসুক। আচ্ছা, ওকে বসুন। তানু খুশি আমার পাশে বসলো। গাড়ি ড্রাইভ করছি আমি, আর তানু আমার পাশে। সারাদিন ঘোরাঘুরি করেই কেটে গেল। তানু এই কিছু সময় অনেক চেষ্টা করেছে আমার সাথে কথা বলার, কিন্তু আমি বলিনি। সন্ধ্যায় আমরা বাসায় ফেরার জন্য রওনা দিলাম। তানুরা বাসায় চলে গেল। আমি, রাফি আর আরিফ আসছি। দিহান, তোর বাসায় যা সোজা। আমি জানি তুই আলমারিটা খুললিস নি, চল আমরাই দেখাই জিনিসটা কি। ওকে চল। চল তাড়াতাড়ি। বাসায় পৌঁছেই রাফি আর আরিফকে নিয়ে রুমে গেলাম। এবার আলমারিটা খোল। খুললাম তো। দেখ তোর সেই ফেভারিট ডল, যেটা তুই সবচেয়ে বেশি ভালোবাসতি, সেদিন তুই এটা ফেলে দেওয়ার পর আমি কুড়িয়ে নেই, আর পরে তানু আমার থেকে নিয়ে সেটা অনেক যত্ন করে রাখে। তো এটা আমাকে কেন দিচ্ছিস? এটা তো সবচেয়ে ফেভারিট ডল, সিন্ডোরেল, ভুলে গেলি? হ্যাঁ, এক সময় আমি প্রচুর ভালোবাসতাম এটাকে, কারণ এটা আমার ফেভারিট মানুষের ফেভারিট ডল ছিল, আর সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই মানুষটাকে। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যাই। ঠিক আমিও একই। আমার ভালোবাসার কথা আমার মনে নেই, সো এটা রেখেও লাভ নেই। এই বলে যখনই ফেলে দিতে নিলাম, তখনই রাফি হাত ধরে ফেললো। জানি তুই ভুলে গেছিস, তাই বলে ফেলে দেওয়ার দরকার নাই। যার ডল তাকে দিয়ে দিব। তুই ভুলে যেতে পারিস, কিন্তু এটা যার, সে ভুলেনি, সে এখনো ভালোবাসে। ওকে, তোর ইচ্ছা, যার ডল তাকে দিস। এতই যখন ভালোবাসতো, তাহলে তাকে তো অনেকদিন আগেই দেখালাম, চিনল না কেন? থাক, তোরা ভালোবাসেনি। আমি ছাদে আছি, ছাদে একা একা বসে আছি। আজ খুবই মনে পড়ছে ছোটবেলার কথা। কতই না হাসি খুশি ছিল দিনগুলো। ইচ্ছে করছে ফিরে যাই ছোটবেলাতে। ছোটবেলায় একদিন স্কুলে খাবার নিতে ভুলে গিয়েছিলাম। তখন তানু নিজ হাতে তার টিফিন থেকে আমাকে খাইয়ে দিয়েছিল। দুজনে মিলে অনেক মজা করে খেয়েছিলাম। আজ অনেক মনে পড়ছে সেই দিনগুলো। এসবই ভাবছিলাম, তখন কে যেন আমার কাঁধে হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি রাফি। কিরে, কি হয়েছে তোর? না, কিছু না। এই কি হলো, তোর কাঁদছিস কেন? না, এমনি। আমার কাছ থেকে লুকাস? ছোটবেলার কথা মনে পড়েছে বুঝি? তুই কেমনে বুঝলি? বন্ধু হলে বন্ধুকে বুঝতে হয়। চল আরিফ, নাহিদ তোর জন্য অপেক্ষা করছে, চল নিচে। ওকে চল। নিচে এসে দেখি তাহলে 2 মাস পর ফাইনাল করব। কি ফাইনাল করা হচ্ছে? কিছু না, এমনিই কথা হচ্ছে। ও আচ্ছা। তারপর সবাই মিলে ডিনার করলাম। আরিফ, রাফি, নাহিদ ওরা চলে গেল। রাতে ঘুম আসছে না, কি করব কিছুই বুঝতেছি না। ঘর থেকে বের হলাম কাউকে কিছু না বলেই। হাঁটতে হাঁটতে কখন যে তানুর বাড়ির সামনে চলে আসছি খেয়ালই করিনি। ইচ্ছা করে আসছি শুধুমাত্র তানুকে একবার দেখার জন্য। তানুর বাসার সামনে আসতে দেখি তানু বেলকনিতে দাঁড়িয়ে মোবাইল টিপছে। ও এদিকে তাকাতেই আমি ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। ঝোপের ভেতর থেকে মনে হচ্ছে আমার পেছনে কেউ আছে। কে হতে পারে? রাত 11টা বাজে। কেউ শুধু শুধু আমার পেছনে আসবে কেন? মনে প্রচুর ভয় নিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। কিছু দূর আসতেই কে যেন ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করলো। আমার চোখ ঝাপসা হয়ে আসছে। পেছন ফিরতে ফিরতেই চোখ গেল মানুষটার উপর যে আমাকে আঘাত করেছিল। দেখতে একদম মেয়ে মানুষের মতো, কিন্তু ছেলেদের পোশাক পরা। তারপর খেয়াল করলাম আমার দিকে কে যেন দৌড়ে আসছে। কাউকে আসতে দেখেই আঘাতকারী পালিয়ে গেল। আমার চোখ পুরোপুরি ঝাপসা হয়ে আসলো। কে আমাকে বাঁচাতে আসলো যাকে দেখতেই পেলাম না, শুধু এতটুকু শুনেছি, তোর কিচ্ছু হবে না দোস্ত, তোকে আমি এখনই হাসপাতালে নিয়ে যাব। এতটুকু শুনে আর শুনতে পেলাম না, অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। মনে হচ্ছে বুকে কেউ শুয়ে আছে। দেখি তানু আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই যে উঠুন, আমার বুকের উপর কি, তাড়াতাড়ি উঠুন বলছি। এই বাবু, আর একটু ঘুমাতে দাও না। আমি না তোমাকে ভালোবাসি এতগুলো, আজ আমি তোমার বুকের উপর ঘুমাবো। এই কী সব ফালতু কথা বলছেন, তাড়াতাড়ি উঠুন। এই কে কে? ও সরি, আমি তোমাকে দেখতে পাইনি। তাড়াতাড়ি এখান থেকে যান। আপনাকে বলছি না আমার সামনে না আসতে, বলে আমার সামনে আর আসবেন না।
তানু চোখ দেখে মনে হচ্ছে সারা রাত কান্না করেছে, একটুও ঘুমায়নি। ওকে, যাচ্ছি। তানু চলে গেল। আমার অবাক লাগছে, রুমে আমি আর তানু ছাড়া আর কেউ নেই। তানু চলে যাওয়ার কিছুক্ষণ পর রাফি, আরিফ ও আমার মা বাবা আসলো। মা, আমার কি হয়েছিল? কাল রাতে কে যেন তোর মাথায় ভারী লাঠি দিয়ে আঘাত করে। আমাকে এখানে কে নিয়ে আসলো? কে নিয়ে আসলো জানি না। তোর মাথায় ব্যান্ডেজ শেষ হওয়ার পর আমাদের কাছে একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে। হাসপাতালে এসে দেখি সে বিল সহ পেড করে দিয়ে গেছে। ও, তানু এখানে আসলো কেন? আমি বলছি না ওকে আমার সামনে না আসতে। তোর অবস্থার কথা আমরা তানুকে জানাই, ও এখানে আসে, সারা রাত তোর সেবা যত্ন করে কাটাইছে, আর তুই বলছিস কি না? ও বাদ দে, এখন কি আমি বাড়ি যেতে পারবো? হ্যাঁ, ডাক্তার বলছে সকালে জ্ঞান ফিরলেই নিতে পারবো। ওকে চলো তাহলে বাসায় যাই। সবাই মিলে বাসায় আসলাম, কিন্তু তানু আসলো না আমাদের সাথে। বাসায় এসেই, তোর ওপরে কে আক্রমণ করছে দেখেছিস কিছু? না রে, দেখতে পাইনি। তবে যতটুকু দেখতে পেয়েছি, দেখে মনে হয়েছে একটা মেয়ে, কিন্তু ছেলেদের পোশাক পরা। আমাকে যে বাঁচাতে আসলো তাকে দেখার পর মেয়েটা পালিয়ে গেল। ও, নাহিদ কই? ওকে দেখছি না যে। ওকে সকাল থেকে আমিও দেখিনি। রাতে তোকে দেখে কোথায় গেছে কে জানে, হয়তো কোনো কাজ আছে। ও আচ্ছা, বাদ দে। তোমরা সবাই বসো, আমি কিছু নাস্তা আনি। আন্টি। তানু কি সারা রাত সেখানে ছিল? আমরা তানুকে ফোন করার পর ও গেছে। ডাক্তার বলল তোর সকাল জ্ঞান ফিরবে। আমাদেরকে পাঠিয়ে তানু সেখানে তোর পাশে ছিল। মেয়েটা বড্ড ভালোবাসে তোকে। কি জানি, বাদ দে। তুই কাল রাতে একা কোথায় গেছিলি? একটু হাঁটতে গেছিলাম রে। কে হতে পারে মানুষটা? কেন তোর সাথে শত্রুতামি করলো? তোর কি কোনো শত্রু, তাও আবার মেয়ে? আমার সব শত্রুই তো মেয়ে। বাদ দে সব, বল তোর কি খবর? আমার খবর খারাপ কখনো থাকে? আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। ভালো হলেই ভালো। দিহান, তুই এখন থেকে যেখানে যাবি গার্ড নিয়ে যাবি, আর যাতে এরকম না হয়। জি বাবা। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। একদিন মা বলল, দিহান, আজ তোর বিয়ে, প্রস্তুতি নিয়ে থাকিস। মা, কতবার বলবো আমি বিয়ে করব না? আমি বিয়ে করতেই পারবো না। আমার বিয়ে ঠিক করলে আমাকে একবারও বললে না? হ্যাঁ বললাম না? তোকে বললে তুই বিয়ে কোনো দিনও করবি না, তাই। তো আমার একটা পছন্দ আছে তো নাকি? আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবি। এই বিয়ে না করলে আমার মরা মুখ দেখবি, বাকিটা তোর ইচ্ছা। আমি বিয়ে করব, তবু এই কথা বলো না। বিয়েটা হয়ে গেল, কার সাথে হয়েছে সেটাও জানি না। হঠাৎ এটা কীরকম ডিসিশন নিল মা কে জানে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আর আমার পাশে বন্ধুরা। দুঃখ করিস না দোষ, আমি জানি এই বিয়েতে তোর কোনো মত নাই। কি করব বল, কিছুই যে করার ছিল না। তার মানে তোর আগে থেকে জানতি যে আজ আমার বিয়ে? রে, রাগ করিস না, আমরা তো তোর খারাপ চাইবো না। রাগ না করে কি করব বল? এখনো মেয়েকে দেখতে পেলাম না, আমার কি কোনো মতামত নেই? আছে, তবে আমরা তোকে যার সাথে বিয়ে দিয়েছি সেই তোর জন্য বেস্ট। কি জানি। হয়েছে, এখন রুমে যা, ভাবি অপেক্ষা করছে। বাসর ঘরে ঢোকা মাত্রই বউ পায়ে ধরে সালাম করতে আসলো। বউকে দেখে তো আমি তো অবাক। তানু, তানু এখানে কেন? কি গো সাহেব, ভয় পেলে নাকি? আমি তোমার বউ তানু। এই যে, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। মা মিথ্যা বলে বিয়ে করিয়েছে, তাই করেছি। স্ত্রীর অধিকার দেখাতে আসবে না, আগে বলে দিচ্ছি। দিহান, আমাকে কি ক্ষমা করা যায় না? জানি আমি ভুল করছি, কিন্তু আগে এটা জানা ছিল না। তোমার কখন জানা ছিল আর না ছিল সেটা আমাকে বলবে না। তোমার কারণে আমি 4 বছর দেশে ছিলাম না। আমি জানি দিহান, আমার অনেক কষ্ট পাওনা আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। একজন মানুষ তার পছন্দের মানুষকে না পেলে কতটা কষ্ট থাকে তা আমি বুঝি দিহান। তোমার আমাকে স্বামীর অধিকার দিতে হবে না, শুধু একটা কথা রাখবে। কি? সারা জীবন তোমার পাশে থাকার অধিকারটুকু দিও। পরে দেখা যাবে, এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমি বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। দিহান, তুমি বিছানায় শো, আমি সোফায় ঘুমাতে পারবো। লিসেন, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। যেখানে জায়গা আছে শুয়ে পড়ো। তারপর আমি ঘুমিয়ে গেলাম। মাঝরাতে কারো গোঙানি শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি তানু ঘুমাচ্ছে, আর ঘুমের করে বলছে, দিহান, তুমি আমায় কোনোদিনও বুঝবে না। যদি তুমি একবার আমার চোখের দিকে তাকাতে, তাহলে দেখতে পেতে আমার ভালোবাসা। খুব ভালোবাসি তোমায়। মনের সুখে ঘুমাচ্ছিলাম, এমন সময় কে যেন ডাকতে শুরু করলো। কে রে এত সকাল সকাল ডাকছে?
মা তোমাকে নাস্তা করতে ডাকছে। ওকে তুমি যাও, আমি আসছি। সবাই মিলে নাস্তা করছি। আজকের নাস্তার টেস্ট অসাধারণ। কে বানিয়েছে? কে আবার? ঘরের নতুন মানুষ আসছে তো, নতুন মানুষটা বানিয়েছে নতুন স্বাদে। অসাধারণ মা, তুই অনেক সুন্দর বানিয়েছিস। হ্যাঁ ভাবি, নাস্তা সেই হয়েছে, জাস্ট ওয়াসাম। থ্যাঙ্কস সবাইকে। যার প্রশংসা শোনার জন্য বসে আছি সে তো কিছুই বলছে না। আমার এখন খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নেব। এটা বলে চলে আসলাম। আসার আগে রাফি বলল, দিহান একটু ছাদে যা, কথা আছে। ওকে তুই আয়, আমি ছাদে আছি। ছাদে দাঁড়িয়ে আছি রাফির জন্য, কিন্তু এখনও আসছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, আমি কি কোনো ভুল করছি? এই মুহূর্তে আমার কি করা উচিত? এসব ভাবছি তখন কেউ ছাদে এসে কাঁধে হাত রাখলো। পেছনে ফিরে দেখে রাফি। আসলি? কি কথা? না এমনি, তুই কি কোনোদিনই কিছুই বুঝবি না? কি বুঝবো? আর তুই এমন স্যাড মুডে কেন? সকালে নাস্তা টেবিলে দেখলাম তুই ঠিকঠাক আছিলি, এখন কি হলো হঠাৎ? আমি জানি দিহান, কাল তোদের মধ্যে কিছু হয়নি। তানুকে এতই দোষ করেছে। যে মেয়েটা তোর জন্য 4টা বছর অপেক্ষা করলো, তুই মারা গেছিস শুনেও যে ধৈর্য ধরে তোর জন্য অপেক্ষা করে থাকলো, তোর অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে যে মেয়ে কান্না করতে করতে হাসপাতালে গেল, নিজের 1 বছর পড়ালেখা মিস করলো শুধু তোর শোকে, তার ভালোবাসা কি তুই কখনো বুঝবি না? দোস্ত, আমি তো ভালোবাসি তানুকে, কিন্তু শাওন। পড়ে আছিস কি ফালতু একটা বিষয় নিয়ে? শাওন যদি ওর ভালোবাসার মানুষ হতো তাহলে তোকে কি তানু বিয়ে করতো? শাওন তানুর খালাতো ভাই, আর শাওনের বিয়ে ঠিক হয়ে আছে, তাও আবার ল্যাব ম্যারেজ। তুই এমন কাজ করবি আমি ভাবতে পারছি না, জীবনেও ভাবতে পারিনি। আমার সবচেয়ে আইডিয়াল বন্ধুটা ভুল ডিসিশন নেবে। প্লিজ দোস্ত, তানুকে মেনে নে। মেনে নেব, কিন্তু ওকে একটু বোঝাতে হবে ভালোবাসার মানুষটা কষ্ট দিলে তা মনের মধ্যে কতটা ক্ষত সৃষ্টি করে। মেয়েটা অনেক ভালো রে, বড্ড ভালোবাসে তোকে। আমার তোর ওপর সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি তুই কোনো ভুল ডিসিশন নিবি না, কিন্তু কষ্টটা যেন বেশি হয়ে না যায়। রাফিকে জোরে ধরে কান্না করে দিলাম। কি রে, কি হয়েছে, কাঁদছিস কেন? তোর মতো একজন বন্ধু বা ভাগ্যের ব্যাপার। তুই আমার জন্য যতটুকু করছিস আমার মনে হয় কোনো মা বাবা তার ছেলের জন্য করে না। থ্যাংক ইউ দোস্ত। হয়েছে, আর এত ইমোশনাল হতে হবে না। এসব তোর থেকে শেখা। মনে রাখিস তানুর যেন কষ্ট বেশি না হয়। আর বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। চল নিচে যাই। চল। তারপর দুজনে নিচে আসলাম। নিচে এসে দেখি সোফায় মা বাবা বসে আছে, পাশে তানু দাঁড়িয়ে আছে। রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হ। কেন? কেন নয়, তাড়াতাড়ি রেডি হবি একদম সুন্দর করে। ওকে, রেডি হয়ে সেই। এবার বলো কেন রেডি হতে বললে? ও মা, এখন তো শ্বশুর বাড়ি যেতে হবে, আর তুই রেডি না হয়ে যাবি? শ্বশুরবাড়ি যেতে হবে মানে? আমি পারবো না যেতে। এটা বলার পর রাফি চোখ গরম করে আমার দিকে তাকালো। বিয়ের পর বউয়ের সাথে শ্বশুর বাড়ি যেতে হয়, তুই জানিস না? যেতে হয় সেটা জানি, তাই বলে আজ? সবেমাত্র কাল বিয়ে হয়েছে, পরে একদিন যাব। তোর আজকেই যেতে হবে, এটা শেষ কথা। ওকে। তারপর তানুকে নিয়ে শ্বশুর বাড়ি আসলাম। এসে তানুকে দেখে বিভিন্ন মেয়ের সাথে কথা বলছি, আর তানু তো রেগে লাল হয়ে যাচ্ছে। হাঁটাহাঁটি করছি, তখন দেখি আমার শালি নাদিয়া আসছে, মানে তানুর খালাতো বোন। কি শালি, কই যাবে? শালি বলে গালি দিলেন? গালি কেন দেব, তুমি তো আমার শালি। দুলা ভাই, তানুর সাথে যদি তোমার বিয়ে না হয়ে আমার সাথে হতো তাহলে কি যে খুশি হতাম। কেন? তুমি এত সুন্দর যে এক দেখাতে যে কেউ প্রেমে পড়ে যাবে। তাই? এসব কথা তানু শুনছিল। ওই নাদিয়া, যা এখান থেকে। কেন? আপু এখানে থাকলে সমস্যা কি? যেতে বলছে যা। এই দিহান, তুমি আসো তো, গরমে তুমি ঘেমে যাচ্ছ, চলো ঘরে। আমার কিছুই হচ্ছে না, তোমার গরম লাগলে তুমি যাও, আমার নাদিয়ার সাথে কথা আছে। তানু মন খারাপ করে চলে গেল। দোলা ভাই, তুমি আপুর সাথে এরকম ব্যবহার করলে কেন? তোমার ভালোর জন্যই তো বলছি। ও তুমি বুঝবে না নাদিয়া, আমাকে আগে কখনো দেখেছো, মানে তোমার আপুর বিয়ের আগে? কলেজে একবার দেখেছিলাম ভাইয়ার সাথে। ও, শাওন এখন কই থাকে? বাসায় থাকে, পড়ালেখা শেষ, সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। নাদিয়া হলো শাওনের বোন। ও, নাদিয়ার সাথে কথা বলে রুমে চলে আসলাম। এসে দেখি তানু মন খারাপ করে বসে আছে। কি ব্যাপার, কি হলো ওর? আমি কিছু জিজ্ঞাসা না করে বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি একটা গিটার,
খুব বাজাতে ইচ্ছে করলো, কিন্তু বাজানো যাবে না। দিহান, তুমি নাদিয়ার সাথে কি কথা বললে? সেটা কি তোমার জানা লাগবে? দিহান, আমি তোমার স্ত্রী, তোমার সব বিষয়ে জানার অধিকার আমার আছে। শোনো, এসব ফালতু কথা বলবে না। আমি তোমাকে কখনো স্ত্রী হিসেবে মানব না। কিছুদিন পর তোমাকে ডিভোর্সই দিয়ে দেবো। প্লিজ দিহান, তুমি আর যাই করো আমাকে ডিভোর্স দিও না। আমার ভুলের জন্য আমাকে শাস্তি দাও, তবুও আমাকে ডিভোর্স দিও না। দেখা যাক, এখন সামন থেকে যাও। তানু চলে গেল মন খারাপ করে, আর সামনে আসলো না। কিন্তু দরজার আড়াল থেকে দেখছিল আমাকে, যা আমি খেয়াল করতে পেরেছি। সন্ধ্যায় নাদিয়া আমার রুমে আসে। দুলা ভাই, হুম। তোমার কি মন খারাপ? না, কেন? আমি জানি তোমার মন খারাপ, বলো কেন? তানু কোথায়? কিচেনে আছে। এবার বলো মন খারাপ কেন? প্রিয় মানুষকে কষ্ট দিলে কেমন লাগে? তা এই কারণ? তানু কি কিছু বলো না? ওকে, আপু বলছে তোমার মন খারাপ থাকলে গিটার বাজাতে আর সুন্দর দেখে একটা গান গাইবে আমার জন্য। আমি গান গাইতে পারি না। আমি জানি কে কি পারে, ভুল হলেও শুরু করো। ওকে, কিন্তু সুন্দর করে গাইতে পারবো না। ওকে, গাও যেরকম পারো। তারপর তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও। এই গানটা আমি গাইলাম। এতক্ষণ তানু আড়াল থেকে আমার গানই শুনছিল। এতক্ষণ কাকে উদ্দেশ্য করে গানটা গাওয়া? আমার প্রিয় মানুষকে ঘিরে। কে সেই প্রিয় মানুষ? তানু আপু না? হতে পারে একজন। তুমি শুনে কি করবে? ওকে বলতে হবে না, কিন্তু গানটা অনেক সুন্দর হয়েছে। সত্যি? এবার তানু থেকে কেমন হয়েছে জিজ্ঞাসা করে আসো। তানু কোথা থেকে শুনবে? আরে যাও তো। নাদিয়া কিচেনে গেল। তানু দাঁড়িয়ে মাছ কাটছিল। আমি এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে আছি। নাদিয়ার পেছনে যাওয়ার পর, কি রে, কিছু বলবি? দিহান ভাই এখন যে গানটা গাইলো সেটা কেমন হয়েছে? আমি শুনছি নাকি যে কেমন হয়েছে বলতে পারবো? আমি দেখেছি তুই আড়াল থেকে শুনছিলি, বল তাড়াতাড়ি। আমার আর শুনে কি লাভ? গানটা তো আর আমার জন্য গায়নি। বলো না কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে রে। যার জন্য গাইছে সে অনেক লাকি। দিহানের মনের জায়গাটা ওকে নিতে চাইছিলাম রে, কিন্তু পারিনি। আপু তুই কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। না রে, কিচ্ছু ঠিক হবে না। দিহান আমাকে একটুও দেখতে পারে না। আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তারপর আমার এক উকিল বন্ধুকে ফোন দিলাম। হ্যালো। হ্যালো, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোর একটা হেল্প লাগবে। বল না, কি হেল্প লাগছে? তারপর প্ল্যানের সব কিছু বুঝিয়ে দিলাম সজীবকে। আজ 2 মাস হয়ে গেল আমাদের বিয়ের। তানু, আমাদের এভাবে সংসার করা যাবে না। কেন? আমার তোমার সাথে থাকতে একদমই ভালো লাগছে না। আমার ডিভোর্স চাই। আমি আমার এক বন্ধুর সাথে কথা বলেছি, ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। আসলে একটা সাইন করে দিও। জানো দিহান, এখন যখন তুমি নিচে আমার সাথে কথা বলতে আসছো, আমার মনে হয়েছিল তুমি আমাকে ক্ষমা করে দিয়ে মেনে নিছো, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করলে। থ্যাঙ্কস দিহান, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব, তার আগে শুধু একটা বার জড়িয়ে ধরো। প্রিন্সেস, তোমাকে এখন না, শুধু সারা জীবন জড়িয়ে ধরবো। মনে মনে বললাম এই কথাটা। কি হলো? ও, বুঝতে পেরেছি তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে আমাকে একবার জড়িয়ে ধরতে পারবে না। ওকে, তোমার জড়িয়ে ধরতে হবে না, আমি চলে যাচ্ছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। তানু চলে গেল। আমার কেন জানি মনে হচ্ছে তানুকে আমি হারিয়ে ফেলবো সারা জীবনের জন্য। না, এটা হতে পারে না। আমি তানুকে কোথাও হারাতে দেব না। তাড়াতাড়ি করে তানুর পেছন পেছন যাওয়া শুরু করলাম। কিছুদূর গিয়ে দেখি তানু হাঁটছে। প্রকৃতির দিকে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ তানু মাথা ঘুরে পড়ে গেল। আমি তাড়াতাড়ি দৌড়ে সেখানে গেলাম। তানুকে কোলে নিয়ে গেলাম হাসপাতালে। ডক্টর, দেখুন আমার স্ত্রীর কি হয়েছে। কি হয়েছে ওনার? রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিল। প্লিজ ডাক্তার, কিছু একটু করুন। ওকে, আমরা দেখছি। তারপর তানুকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলো। আমার স্ত্রীর কি হয়েছে ডাক্তার? অতিরিক্ত টেনশন আর মানসিক চাপের কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। আমি একটা স্যালাইন দিয়েছি। 10-11 ঘন্টার পর জ্ঞান ফিরবে, আর আপনার স্ত্রীকে একটু রিল্যাক্সে রাখবেন। ধন্যবাদ ডাক্তার। আমি কি এখন ভেতরে যেতে পারবো? যেতে পারেন, তবে ওনাকে জাগাবেন না। তারপর আমি তানুর কেবিনে গেলাম। অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, সরি তানু। কপালে একটা চুমু দিয়ে মা বাবাকে ফোন দিলাম আসার জন্য। মা বাবা আসলো। রাত 11টায় তানুর জ্ঞান ফিরল। 11:50 বাসায় নিয়ে আসা হলো তানুকে। আর রাত 11:59 ছাদে অবস্থান করছে তানু সহ সবাই। তানু কি হচ্ছে কিছুই জানে না। 12টা বাজতে লাইট জ্বলে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ তানু। এরপর কেক কাটা হলো। তানু সবাইকে কেক খাইয়ে দিল। নিজেই জানতো না যে আজ তার জন্মদিন। কেক কাটা হলো। এত কিছুর পরও
তানুর চোখ শুধু একজনকেই খুঁজছে, আর সে হলো আমি। পুরো বার্থডে পার্টির কোথাও আমাকে সে খুঁজে পেল না। তানু সহ্য করতে না পেরে আমার মাকে বলে ফেললো, মা দিহান কই? দিহান রুমে আছে, বার্থডে পার্টি শেষ হলে তোকে রুমে যেতে বলেছে। কি পেপার একটা রেডি আছে নাকি? তানু মন খারাপ করে ওকে বলে। তারপর আমার রুমে আসলো তানু, আমার সামনে দাঁড়ালো। আমি একটা পেপার এগিয়ে দিলাম তানুর দিকে। তানু চলো চলো চোখে আমার দিকে তাকালো। আগে পড়ে তো দেখো। তানু পেপারটা খুলে পড়া শুরু করলো। জীবনে কাউকে মন থেকে ভালোবেসেছি, সেটা তুমি তানু। এতদিন কষ্ট দেওয়ার জন্য সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তানু পেপার ফেলে আমাকে জড়িয়ে ধরলো। আমরা দুজন মিলে আবারও কেক কাটলাম। তারপর শুরু হলো আমাদের নতুন জীবন। পূর্ণতা পেল আমাদের সেই ছোটোবেলার ভালো লাগা থেকে ভালোবাসা। তো বন্ধুরা, কেমন হয়েছে এই দুষ্টু মিষ্টি ছোটো গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবারও নতুন গল্পে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।